প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া তার অন্তর্গত পুষ্টি অধ্যায়ে দেহ সংরক্ষণকারী খাদ্য উপাদান ভিটামিন বা খাদ্যপ্রাণ নিয়ে আলোচনা করব। আজকে আমি মূলত 16টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভিটামিন কি? দেখো, দেহ সংরক্ষণকারী যে খাদ্যগুলো রয়েছে তার মধ্যে যেটি খুব অল্প পরিমাণে খাদ্যে উপস্থিত থেকে আমাদের বৃদ্ধি, বিপাক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কিন্তু কোনো রকম শক্তি উৎপাদন করে না, তাকে আমরা বলতে পারি ভিটামিন বা খাদ্যপ্রাণ। 1881 সালে বিজ্ঞানী লুনি তিনি দেখলেন যে কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস এগুলো যথেষ্ট পরিমাণে খাওয়া সত্ত্বেও প্রচুর মানুষ কিন্তু অপুষ্টি ও গুণপুষ্টিজনিত সমস্যায় ভুগছে এবং মারাও যাচ্ছে। তাই বিজ্ঞানী লুনিন প্রথম ভিটামিন পর্যবেক্ষণ করেন। কোথায় পর্যবেক্ষণ করেছিলেন? সেটি হচ্ছে ঢেঁকিঝাটা চালে ভিটামিন B1 পর্যবেক্ষণ করেছিলেন। এই উত্তরটা আমরা জানলাম। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কে সর্বপ্রথম ভিটামিন নামকরণ করেন? তো লুনিন তো ভিটামিন পর্যবেক্ষণ করেন এবং হপকিন্স এটাকে একটু ব্যাখ্যা করেন অন্যভাবে। যেমন একটা কথা আছে ভাইটা। ভাইটা কথা মানে হচ্ছে দেহে উপস্থিত, এবং অ্যামাইন, অ্যামাইন মানে প্রয়োজনীয় সহায়ক উপাদান। এই ভাইটামিন শব্দটি উনি ব্যবহার করেন যে অত্যাবশ্যকীয় উপাদান জীবদেহে প্রয়োজনীয়। কিন্তু 1911 সালে বিজ্ঞানী ক্যাসেমির ফ্রাঙ্ক উনি কি করলেন, এখান থেকে এ এবং ই শব্দটি বাদ দিলেন, কারণ উনি দেখলেন যে এই উপাদানটি কিন্তু মধ্যে আরো অনেক কিছুই থাকে এবং এই কারণে এই নামটাই হয়ে গেল ভিটামিন, VITAMIN। তাহলে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক 1911 সালে ভিটামিন কি করলেন, নামকরণ করলেন। এরপরে প্রশ্ন দেখো, প্রোভিটামিন কাকে বলে, উদাহরণ দাও। আমি আগেই লিখে রেখেছি বিটা ক্যারোটিন এবং ডি আলগোস্টেরল। এই বিটা ক্যারোটিন যে উপাদানটি রয়েছে সেটি কিন্তু আমাদের যকৃতের মিউকাস স্তরে ক্যারোটিনের উৎসেচকের উপস্থিতিতে ভিটামিন এ তে পরিণত হয়। আর ডি আলগোস্টেরল আমাদের ত্বকে অবস্থান করে এবং সূর্যালোকের উপস্থিতিতে ভিটামিন ডি তৈরি হয়। যে সমস্ত রাসায়নিক উপাদান থেকে ভিটামিন উৎপন্ন হয় তাকে বলা হয় প্রোভিটামিন, এবং উদাহরণ হচ্ছে বিটা ক্যারোটিন এবং ডি আলগোস্টেরল। এরপরে আমরা আসছি অ্যান্টি ভিটামিন কাকে বলে, উদাহরণ দাও। অ্যান্টি কথা অর্থ হচ্ছে বিরুদ্ধে কাজ করে, যেমন অ্যান্টি হিরো হিরোর বিরুদ্ধে কাজ করে। তো যে সমস্ত রাসায়নিক পদার্থ ভিটামিনের বিরুদ্ধে কাজ করে তাদের বলা হয় অ্যান্টি ভিটামিন। যেমন উদাহরণ আমি দিচ্ছি পাইরিথিয়ামিন। এই পাইরিথিয়ামিন কিন্তু ভিটামিন B1 বা থিয়ামিনের বিরুদ্ধে কাজ করে। এরপরে আরেকটি উদাহরণ আমি তোমাদের দেব, সেটা হচ্ছে মিথাইল কোবালামিন। এই মিথাইল কোবালামিন, মিথাইল গ্রুপ রয়েছে রাসায়নিক একটা পদার্থ। এই মিথাইল কোবালামিন কিন্তু ভিটামিন B12 বা সায়ানো কোবালামিনের বিরুদ্ধে কাজ করে। তাহলে এটা হচ্ছে অ্যান্টি ভিটামিন। এরপর আমরা আসছি যে ভিটামিন কয় প্রকার ও কি কি। 6 নম্বর প্রশ্ন। তো দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ধাতু দ্রাব্য ভিটামিন, জলে দ্রাব্য ভিটামিন। যেসব ভিটামিন এ ডি ই কে, এদিকে ভিটামিন হচ্ছে ধাতু দ্রাব্য ভিটামিন। আর জলের দ্রাব্য ভিটামিন কোনগুলো? ভিটামিন সি, পি ও বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স প্রকৃতপক্ষে 12টি ভিটামিনের সমষ্টি। তাহলে ভিটামিন কি দাঁড়ালো মোট 18টি। এই ভিটামিনের ভাগগুলো হয়ে গেল। এরপরে 7 নম্বর প্রশ্ন, রেটিনলের দৈনিক চাহিদা, উৎস, অভাবজনিত এবং আধিক্যজনিত লক্ষণ উল্লেখ করো। প্রথমে আমার জানতে হবে যে রেটিনল কি। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। ভিটামিন A1 এবং A2 দুই প্রকার যৌগ মিলে রেটিনল বা ভিটামিন এ তৈরি হয়ে থাকে।
এবং ভিটামিন এ দৈনিক চাহিদা হচ্ছে বড়দের ক্ষেত্রে 4000 থেকে 6000 মিলিগ্রাম এবং ছোটদের ক্ষেত্রে একটু বেশি 6000 থেকে 8000 মিলিগ্রাম দৈনিক চাহিদা। উৎস কি? এই বিটা ক্যারোটিন প্রোভিটামিন এ বললাম, তার মানে গাজর হচ্ছে এর মূল উৎস। গাজর ছাড়াও টমেটো, যে ধরনের রঙিন ফল বা হলুদ রঙের ফল, হলুদ রঙের ডাল, যেমন মুসুরির ডাল, ডাঁটা শস্য, পালং শাক, বাঁধাকপি, এগুলো হচ্ছে ভিটামিন এর উৎস, উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎস যদি আমি বলি তাহলে দেখবে যকৃৎ থেকে পাওয়া যায়। কিসের যকৃৎ? যেমন কড বা হাঙর মাছের লিভার বা যকৃৎ থেকে তেল যে পাওয়া যায়, সেখান থেকে পাওয়া যায় হচ্ছে ভিটামিন ই। এর অভাবে কি রোগ হয়? জেনে রাখো যে এর অভাবে আমাদের চোখের যে রেটিনার রড কোষ, যেটা মৃদু আলোয় দেখতে সাহায্য করে, তার রোডোসিন চক্রটি ব্যাহত হয়। এর ফলে ব্যক্তি রাত্রিবেলা চোখে দেখতে পায় না, অর্থাৎ রাতকানা রোগ হয়, যাকে বলা হয় নিকটালোপিয়া। এছাড়া অশ্রুগ্রন্থির ক্ষরণ কমে যায়, চোখ লাল হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, শুকনো ধাকা ধারণ করে, যাকে আমরা বলছি জিরোফথ্যালমিয়া। এবং জিরোফথ্যালমিয়া প্রতিরোধ করে বলে এর আরেকটি নাম আছে অ্যান্টি জিরোফথ্যালমিক ভিটামিন। এছাড়া আমাদের বৃক্কে পাথর হতে পারে, যাকে রেনাল স্টোন বলা হয়। ঘর্মগ্রন্থি, সিবেসিয়াল গ্রন্থির ক্ষরণ ভীষণ রকম কমে যায় এবং এই কারণে ত্বক কিন্তু শুষ্ক হয়ে যায়, ব্যাঙের চামড়ার মতো হয়ে যায়, যাকে বলা হয় টোট স্কিন। এছাড়া অনাক্রম্যতা ভীষণ রকমের নষ্ট হয়ে যায়, প্রতিরোধ ক্ষমতা একেবারেই খারাপ হয়ে যায় এবং অস্থিক্ষয় এবং গ্রন্থি বিভিন্ন ক্ষয় রোগ কিন্তু ভিটামিন এর অভাবে লক্ষ্য করা যায়। এবং কিন্তু এটি যদি আমরা বেশি করে গ্রহণ করি, অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় পরিমাণ তার থেকে বেশি পরিমাণ গ্রহণ করি, তাহলেও কিন্তু সমস্যা রয়েছে। যেমন অ্যানোরেক্সিয়া দেখা দেয়, জ্বর দেখা দেয়, নওশিয়া, বমি বমি ভাব, বা চোখে আলসার বা অ্যাট্রফি দেখতে পাওয়া যায়, হেমারে রক্তক্ষরণও হতে পারে এবং অনেক সময় যে হাড়ের মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম জমে টিউমারও হয় বা অস্থি বৃদ্ধিও কিন্তু হয়ে থাকে। এই গেল হচ্ছে ভিটামিন এ সম্পর্কে। এবার আমরা পরবর্তী ভিটামিন চলে আসছি, সেটা ভাববো, সেটি হচ্ছে ক্যালসিফেরল। একই রকমই প্রশ্নটা হবে। ক্যালসিফেরলের হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ভিটামিন ডি কিন্তু D1 থেকে আরম্ভ করে D5 পর্যন্ত হয়ে থাকে। এর মধ্যে D3 কিন্তু প্রধান, D3 এবং D2 প্রধান, D2 এবং D3 টা অধিক গুরুত্বপূর্ণ। তো এই ভিটামিন ডি এর দৈনিক চাহিদা কতখানি? ভিটামিন ডি এর দৈনিক চাহিদা হচ্ছে বড়দের ক্ষেত্রে কম, 200 থেকে 600 মিলিগ্রাম হলেই যথেষ্ট, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি, 2000 থেকে 6000 মিলিগ্রাম প্রয়োজন। তোমরা খেয়াল করে দেখবে যে বাচ্চাদের অনেক সময় গায়ে তেল মেখে রোদে রেখে দেওয়া হয়, কারণ আমাদের ত্বকের যে আর্গোস্টেরল, আমাদের চামড়া খুব পাতলা, আর্গোস্টেরল থেকে সূর্যালোকের সাহায্যে কি হয়? ভিটামিন ডি তৈরি হয়। এছাড়া হাঙ্গর, কড, হ্যালিবার্ট মাছের যকৃৎ থেকে তেল থেকে পাওয়া যায়। এর উদ্ভিজ্জ উৎস খুবই কম, প্রাণীজ উৎসই বেশি এবং এর অভাবে বাচ্চাদের কি হয়? হাড়গুলো খুব দুর্বল হয়ে যায় এবং দেহের ভারে হাড় ধনুকের মতো বেঁকে যায় এবং এই রোগকে বলা হয় রিকেট। এবং ভিটামিন ডি কে বলা হয় অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন। বড়দের যদি এই রোগটি হয় তাকে বলা হয় অস্টিওম্যালেসিয়া। এছাড়া দাঁতের ক্ষয় হয়, ক্যারিজ বলা হয়। কিন্তু ভিটামিন ডি যদি অধিক পরিমাণে কেউ গ্রহণ করে তাহলে কিন্তু পাখিদের দেখা যায় পলিনিউরিয়া রোগ দেখতে পাওয়া যায়, পলিপেপসিয়া অর্থাৎ বডি ডিসপেপসিয়া অর্থাৎ পেট খারাপ দেখতে পাওয়া যায়, রেনাল ক্যানিকিউলি দেখা যায়, আর বৃক্কের মধ্যে বিভিন্ন রকম ক্যানেল তৈরি হয় যেটা ব্লকেজ তৈরি করে এবং ড্রসিনেস, ঝিমঝিম ভাব, ওজন হ্রাস, এই ধরনের লক্ষণ কিন্তু ভিটামিন ডি এর অভাবে লক্ষ্য করা যায়, ভিটামিন ডি বেশি নিলে পরে লক্ষ্য করা যায়। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে টোকোফেনল। টোকোফেনল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। এর একটা সুন্দর নাম আছে, বিউটি ভিটামিন বলা হয়। নামটা সুন্দর কারণ বাচ্চাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে থাকে, বাচ্চাদের যে কিউটনেস ভাবটা কিন্তু মূলত ভিটামিন ই এর প্রভাবে আসে। এবং ভিটামিন ই যদি অভাব হয় তাহলে মহিলাদের মধ্যে বন্ধ্যাত্ব, পুরুষের মধ্যে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, সন্তানহীনতা দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় অ্যান্টি স্টেরিলিটিক ভিটামিন বলা হয় ভিটামিন ই কি। তো ভিটামিন ই যার নাম টোকোফেরল, এর লেটুস শাকে, সয়াবিন এবং অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়, মাছ, মাংস, ডিম, দুধে পাওয়া যায় এবং এর কম ক্ষরণে কিন্তু লিভারের নেক্রোসিস হয় বা লিভারের ক্ষয় হয় এবং বন্ধ্যাত্ব হয় বললাম, আর বেশি ক্ষরণে কিন্তু
স্নায়ুর সঙ্গে পেশির যে সংযোগ সেটি প্রচন্ড পরিমাণে ব্যাহত হয়ে যায়। এই হচ্ছে ভিটামিন ই বললাম, টোকোফেরল, এবং এর চাহিদা কিন্তু খুব বেশি না, 25 থেকে 30 মিলিগ্রামের চাহিদা, এটা তখন বলা হয়নি। এখন বলছি যেটা যে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, এটা কিন্তু কুইনন জাতীয় যৌগ এবং এটা মূলত ভিটামিন কে কে বলা হয়। ভিটামিন কে এবার অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর, কারণ হেমারেজ রক্তক্ষরণ দেখা যায়, সেরিব্রাল হেমারেজ মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা যায়, কারণ এরা হচ্ছে প্রোথ্রম্বিন নামে যে প্রোটিনটি রয়েছে রক্তক্ষরণে সাহায্য করে, তার উৎপাদন ভীষণ রকমের কমিয়ে দেয় এবং পিত্তরসের ক্ষরণও কিন্তু ভীষণ রকমের কমিয়ে দেয়। মূলত আলফা আলফা শাকে হচ্ছে উদ্ভিজ্জ উৎস আলফা আলফা শাক এবং শুকরের যকৃৎ কিন্তু এর প্রাণীজ উৎস হয়ে থাকে। এর পরিমাণ খুব বেশি লাগে না, মাত্র 5 মিলিগ্রাম হলে যথেষ্ট, বয়স্কদের ক্ষেত্রেও এবং বাচ্চাদের ক্ষেত্রে একই পরিমাণই কিন্তু লাগে। এই চারটি যে বললাম এগুলো কিন্তু এ বি ই কে, যে রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল ও ফাইলোকুইনল, এই চারটি হচ্ছে আমি বলছিলাম ধাতব ভিটামিন। এরপরে যেটা আলোচনা করবো জলদাব্য ভিটামিন, তার মধ্যে প্রথমেই যেটা পড়ছে সেটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কোথায় পাওয়া যায়? বিশেষ করে টক জাতীয় ফল যেগুলো রয়েছে, কাঁচা লঙ্কা পাওয়া যায়, টক জাতীয় ফলে কিন্তু প্রচুর পরিমাণে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটি যে উত্তাপ প্রয়োগে কিন্তু ভিটামিন সি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়, এবং ভিটামিন সি মূলত আমাদের অনাক্রম্য তন্ত্রকে চাঙ্গা করে, এবং ভিটামিন সির অভাবে যে রোগটি হয় তার নাম হচ্ছে স্কারভি, এবং এই জন্য ভিটামিন সি কে বলা হয় অ্যান্টি স্করবিউটিক ভিটামিন, অর্থাৎ স্কারভি রোগ প্রতিরোধ করে। একসময় দেখা যেত যে জাহাজের নাবিক, ক্যাপ্টেন যিনি, নাবিকদের অন্যান্য নাবিকদের প্রচুর পরিমাণে টক জাতীয় ফল খেতে পরামর্শ দিতেন, তোমরা এইটের বইয়ে পেয়ে যাবে। কারণ হচ্ছে যে দীর্ঘ সমুদ্র যাত্রা যাতে কেউ স্কারভি রোগে আক্রান্ত না হয়, ভিটামিন সি এই জন্যই তাদেরকে দেওয়া হয়ে থাকে। এবং এই ভিটামিন সির উৎস তো আমি বললাম, চাহিদা কিন্তু এর প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণ, বিশেষ করে এই সময়ে যখন অনাক্রম্যতা বৃদ্ধিটা খুব প্রয়োজন, এবং অভাবজনিত লক্ষণটা বললাম, এবং অধিক গ্রহণ করলেও কিন্তু এই অ্যাসিডিক ভাবটা আসতে পারে, অর্থাৎ বিভিন্ন রকমের অম্লতা জনিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো এই হচ্ছে ভিটামিন সি এর আমি কিছু বললাম। আর এর পরবর্তীতে আমি শুরু করব সেগুলো হচ্ছে বিভিন্ন বি কমপ্লেক্সের অন্তর্গত। বি কমপ্লেক্স একটা পি এর হচ্ছে সাইক্লিন বলা হয়। বি কমপ্লেক্স হচ্ছে 12টি ভিটামিনের সমষ্টি, তার মধ্যে সবগুলো তোমাদের হয়তো এই নবম শ্রেণীতে পড়তে হবে না, তোমাদের যে কটা পড়তে হবে সেটা হচ্ছে বি1 বা থিয়ামিন, বি2 বা রাইবোফ্লাভিন, তারপরে আসছে নিয়াসিন বা বি5, আর সায়ানোকোবালামিন যেটাকে বলছে বি12। আর একটা কথা আমাদের বলে দিই যে ভিটামিন যদি একদম শরীরে না থাকে তাকে বলা হয় অ্যাভিটামিনোসিস, যদি প্রয়োজনের তুলনায় কম থাকে তাকে বলা হয় হাইপোভিটামিনোসিস, আর যদি প্রয়োজনের তুলনায় অত্যাধিক থাকে চলে আসে তাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস। এবং প্রত্যেকটি ফলেই কিন্তু রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে। আমি শুরুতেই বলেছিলাম যে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, অল্প মানে যে পরিমাণ শরীরের পক্ষে প্রয়োজন সেই পরিমাণে লাগে, তাকে বেশিও লাগে না কমও লাগে না। তো এরপরে যেটা বলবো যে ভিটামিন বি1 বা থিয়ামিন, ভিটামিন বি1 বা থিয়ামিন তার অ্যান্টি ভিটামিন কিন্তু আমি বলছিলাম পাইরিথিয়ামিন। এই বি1টা কোথায় পাওয়া যায়? বিশেষ করে ঢেকি ছাটা চাল, লাল আটা, এই সমস্ত ইস্ট, সেগুলোতে প্রচুর পরিমাণে বি1 পাওয়া যায়। এবং বি1 এর অভাবে যে রোগ হয় তার নাম হচ্ছে বেরিবেরি রোগ, এবং একে বলা হয় অ্যান্টি বারবিউটিক ভিটামিন বা অ্যান্টি বেরিবেরি ভিটামিন বলা হয়। তো এখন তো লাল আটা খুব পাওয়া যায় না, এবং লাল আটা বা চাল যদি ঢেকির ঝাঁটা হয় উপরে লাল রঙের আস্তরণ থাকে, তার মধ্যেই কিন্তু থাকে বি1। এবং এই বি1টাই কিন্তু প্রথম লুনিন পর্যবেক্ষণ করেছিলেন, পুরো লুনির কথা বললাম, চালে কিন্তু প্রথম দেখতে পেয়েছিলেন। এরপরে যেটা বলবো আমি রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন বা যা বি2 বলা হয়, এই বি2 বা রাইবোফ্লাভিন এর উৎস মোটামুটি ওই ভিটামিন বি1 এর মতনই, তবে রাইবোফ্লাভিনের যদি সবচাইতে উল্লেখযোগ্য যেটা যে এর অভাবে কিন্তু ঠোঁটের কোণে ঘা হয়, যাকে বলা হয় স্টোমাইটিস, জিভে ঘা হয়, গ্লসাইটিস, এবং সোমারিক ডার্মাটাইটিস দেখা যায়। ত্বকে কিন্তু প্রচন্ড রকমের জ্বালা যন্ত্রণা, ফুসকুড়ি, এই সমস্ত কিন্তু হয়ে থাকে রাইবোফ্লাভিন।
রাইবোফ্লাভিনের অভাবে। আচ্ছা, তাহলে আমরা এই আলোচনাটাকে আরো কন্টিনিউ করছি। এর আগে ভিডিওতে আমরা দেখেছিলাম যে একজন নাবিক 1753 সালে তার সমস্ত সহযাত্রীদের মধ্যে টক জাতীয় খাদ্য বিতরণ করেন এবং স্কার্ভি রোগ প্রতিরোধে সক্ষম হন। সেই নাবিকের নাম হচ্ছে লিন্ডি। লিন্ডির নামটা আমি আগের দিন বলিনি, আজকে বলছি। এবং পরবর্তীতে 1920 সালে ক্রামার কিন্তু সরাসরি প্রমাণই করে দিলেন যে টক জাতীয় খাবারের মাধ্যমে এই স্কার্ভি রোগ প্রতিরোধ করা কিন্তু সক্ষম। তো ভিটামিন সি থেকে আরেকটি প্রশ্ন হয়ে থাকে, প্রশ্নটি হচ্ছে যে কোন ভিটামিন উত্তাপে বিনষ্ট হয়, বা রান্না করা খাবারে কোন ভিটামিন থাকে না, বা রাস্তায় কাটার ফলে কোন ভিটামিন থাকে না। তো উত্তর হবে হচ্ছে ভিটামিন সি। কারণ সূর্যের তাপে বা রান্নার উত্তাপে এই ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। আরেকটি প্রশ্ন আমাদের বেড়ে গেল। আমি ছোটদি প্রশ্ন নিয়ে আলাদা করে বলেছিলাম, আমার প্রশ্ন আরেকটি বেড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি ভিটামিন বি কমপ্লেক্স প্রসঙ্গে, জলদাব্য ভিটামিন আমাদের সিলেবাস যেগুলো রয়েছে। প্রথমেই আমরা আসছি বি1। তো বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, এবং একে আরেকটা বলা হয় অ্যান্টি বেরিবেরি বা অ্যান্টি নিউরেটিক বলা হয়ে থাকে। অ্যান্টি বেরিবেরি কেন বলা হয়ে থাকে তার কারণ হচ্ছে এই রোগ ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। বেরিবেরি মূলত 4 ধরনের হয়ে থাকে: শুষ্ক বেরিবেরি, আর্দ্র বেরিবেরি, কার্ডিয়াক বেরিবেরি এবং মিক্সড বেরিবেরি। বেরিবেরি রোগে কি হয়, হাত পা ফুলে যায়, ইডিমা বা শোধ বলা হয়, ক্ষুধামান্দ অর্থাৎ ক্ষুধা থাকে না, কনজেস্টিভ হার্ট এরিয়া দেখতে পাওয়া যায়। এবং পাখিদের ক্ষেত্রে পলিনিউরাইটিস বলে একটি রোগ দেখা গেছে, স্নায়ুর প্রদাহ হয়, যদিও মানুষের ক্ষেত্রে দেখা যায়নি। এবং এর গ্রহণের পরিমাণ বয়স্কদের ক্ষেত্রে 1.8 মিলিগ্রাম এবং শিশুদের ক্ষেত্রে 0.2 থেকে 0.5 মিলিগ্রাম। কি ধরনের খাবারে পাওয়া যায়? মূলত বললাম ঢেঁকিচাটা চালে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা বিজ্ঞানী লুনিন দেখেছিলেন। এবং পরবর্তীতে বিজ্ঞানী লুনিন দেখলেন, এবং টাকাকি বলে পরের বছর 1842 সালে টাকাকি কিন্তু এই পরীক্ষামূলক ভাবে প্রমাণ করলেন যে এই চালে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, ভিটামিন বি1 রয়েছে। এবং 1890 সালে তো আইকম্যান সরাসরি বলেই ফেললেন যে ঢেঁকিয়াটা চাল লাল আটাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি1 থাকে। তো বি1 এর কিন্তু আবিষ্কর্তা কিন্তু ওনারা নন, আবিষ্কর্তা হচ্ছে জ্যানসেন এবং উইন্ডোজ। এবং এটা কিন্তু অনেকটা ইস্টের মতো গন্ধযুক্ত ভিটামিন এবং স্বাদ অনেকটা নোনতা প্রকৃতির হয়ে থাকে। মূলত প্রাণীজ উৎসের মধ্যে ডিমের কুসুম এবং উদ্ভিজ্জ উৎসের মধ্যে ঢেঁকিয়াটা চাল লাল আটা তো বলেছি, যে শস্যের ভুসিতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি1 থাকে। এর পরবর্তীতে আমি আলোচনা করব ভিটামিন বি2 বা রাইবোফ্লাভিন নিয়ে। রাইবোফ্লাভিন বলা হয়ে থাকে একে, বা ল্যাক্টোফ্লাভিন বা অ্যাবোফ্লাভিনে বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি ফ্লাভিন প্রোটিন, তার সাথে রাইবোজ শর্করা বা ল্যাকটোজ শর্করা বা ডিমের যে সাদা অংশ অ্যালবুমিন এর সাথে বিক্রিয়া করে কিন্তু এই উৎপন্ন হয়। একে ভিটামিন জিও বলা হয়ে থাকে। তো এর সংকেত C17H26N4O6, এবং এটি কিন্তু ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারেও কিন্তু সংশ্লেষ করা সম্ভব। মূলত বরবটি, শিম, মটরশুটির উদ্ভিজ্জ উৎস, এবং প্রাণীজ উৎস আমি একটু আগেই বললাম যে ডিমের সাদা অংশ হচ্ছে প্রাণীজ উৎস। এবং এই ভিটামিনের অভাবে যেটা হয় সেটা হচ্ছে সোবারিক ডার্মাটাইটিস, ত্বকে প্রচুর প্রদাহ হয়, কিলোসিস বা ঠোঁটে ঘা, কেরাটাইটিস বা আমাদের চোখের যে কর্নিয়া অংশে ক্ষত দেখতে পাওয়া যায়, গ্লসাইটিস, জিভে ঘা, এই ধরনের লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যায়। এবং বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধরনের ভিটামিন, কিনতে পাওয়া যায়, কারণ ল্যাবরেটরিতে সংশ্লেষ হয়, তৈরি করা হয়। এরপরে আমি যে ভিটামিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বি5 বা তাকে নাম হচ্ছে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। এই নামটা এরকম হওয়ার কারণ হচ্ছে দুজন বিজ্ঞানী এল হেজনস এবং উলি এরা কি করেন, এরা হচ্ছে তামাক থেকে নিকোসিয়া তামাক, তামাক জানো যার মধ্যে নিকোটিন বলে উপকার থাকে, সেখান থেকে এটি কেলাসিত করতে সক্ষম হন, এবং এই জন্যই এর নাম হচ্ছে নিকোটিনিক অ্যাসিড। এবং উদ্ভিজ্জ উৎসের মধ্যে গম, মটর, ধান, শস্যের খোসা,
সেগুলোতে থাকে। প্রাণীজ উৎসের মধ্যে ডিমের কুসুম। এবং ভিটামিন বি5 বা নিয়াসিনের অভাবে যে রোগগুলো হয় তাকে মূলত 3টি ডি দিয়ে আমরা প্রকাশ করতে পারি। 3টি ডি। প্রথম ডি কে বলছি আমরা ডার্মাটাইটিস, অর্থাৎ ত্বকে প্রদাহ হয়, হাত পা জ্বালা করে ত্বকে, ডার্মাটাইটিস। সেকেন্ড ডি, এই ডি কে বলছি ডায়রিয়া, অর্থাৎ ডায়রিয়াতে জানোই যে প্রচুর পরিমাণ তরল মল ত্যাগ হয় এই ভিটামিনের অভাব হলে। আর 3 নম্বর ডি হচ্ছে ডিমেনশিয়া বা স্নায়ু বৈকল্য। এই 3টি লক্ষণ দেখা দেয়, কিন্তু আমরা 3টা ডি দিয়ে কিন্তু সহজেই বুঝে নিতে পারি। তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই যে ভিটামিন গুলো সেগুলো কিন্তু অনেক সময় অনুঘটকের মতো কাজ করতে পারে, বিভিন্ন অনুঘটকের সঙ্গে মিশেও কিন্তু এরা কাজ করে, ওটা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। এবং বিজ্ঞানী হার্কিন 1971 সালে এই ঘটনা পর্যবেক্ষণ করেন। এই জন্য কিন্তু ভিটামিনকে কিন্তু জৈব অনুঘটক বা বায়ো ক্যাটালিস্ট বলা হয়ে থাকে। তাহলে আরেকটা প্রশ্ন আমাদের যোগ করে নিতে পারি আমরা, যে জৈব অনুঘটক বা বায়ো ক্যাটালিস্ট কি? তো বলবে ভিটামিন কে বলা হতে পারে জৈব অনুঘটক বা বায়ো ক্যাটালিস্ট। বায়ো মানে জৈব, ক্যাটালিস্ট মানে অনুঘটক। তাহলে আমরা বলেছিলাম 15টি প্রশ্ন, দেখো তোমাদের প্রশ্ন কিন্তু 18টি বা 19টি হয়ে যাচ্ছে প্রশ্ন। এরপরে যে প্রশ্ন আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বি12 বা সায়ানোকোবালামিন। আমি আগের দিন বলেছিলাম যে এর অ্যান্টিভিটামিন হচ্ছে মিথাইল কোবালামিন। তো সায়ানোকোবালামিনের একটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ যে এটি কিন্তু কোন শাকসবজিতে থাকে না। এটি স্ট্রেপ্টোমাইসিস গ্লিসিয়াস নামের এক ছত্রাক থেকে পাওয়া যায়। সেটি কিন্তু বাজারে জৈব খাদ্য হিসেবে কিনতেও পাওয়া যায়। তবে আসার কথা যে আমাদের ক্ষুদ্রান্তে এসেচেরিয়া কোলাই নামে একটা ব্যাকটেরিয়া রয়েছে, সে কিন্তু ভিটামিন বি12 তৈরি করে থাকে। কিন্তু মুশকিলটা হচ্ছে অন্য কারণে, যদি ডাক্তার বলে অ্যান্টিবায়োটিক দেন, সেই অ্যান্টিবায়োটিকে কিন্তু এসেচেরিয়া কোলাই মারা যায় এবং এর ফলে কিন্তু আমাদের অন্তে ভিটামিন বি12 তৈরি হতে পারে না এবং এর ফলে মারাত্মক একটা অ্যানিমিয়া হয়, রক্তাল্পতা হয়। মানে হিমোগ্লোবিনের পরিমাণ 9 মিলিগ্রাম পার 100 ml থেকে কমে যায়, যাকে বলে পার্নেসিয়াস অ্যানিমিয়া। ডাক্তারবাবুরা কি করে? অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন, ওর সাথে অবশ্যই একটি ভিটামিন বি12 বা বি কমপ্লেক্সের দিয়ে দেন, যাতে এই ধরনের অ্যানিমিয়া না হয়। তো এবং আর এই যে মনে রাখবে যে এই যে বি কমপ্লেক্সে কিন্তু কোবাল্ট থাকে, তামা থাকে। তো যে একটা প্রশ্ন তো আসে যে কোন ভিটামিনে ধাতব মৌল উপস্থিত থাকে, সে উত্তর কিন্তু হবে ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিন। এটি লম্বা যৌগ, মানে আণবিক গঠনটা কিন্তু অনেক বড়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস সবকিছু দিয়ে একটি যৌগ গঠিত হয় ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিন। তো আজকে আমি এই ভিটামিন অধ্যায়টি আবার দেখা শেষ করলাম। তোমাদের একটু বিস্তারিত ভাবে একটু আমি বললাম এই কারণে যে এখন কিন্তু পরীক্ষায় বড় প্রশ্ন থেকে ছোট প্রশ্ন খুব বেশি আসে, থরলি পুরোপুরি না পড়লে কিন্তু সেটা পারা খুব অসুবিধা। হয়তো যেই জিনিসটা তোমার বইয়ে আছে হয়তো অন্য বইয়ে নেই, অন্য বইয়ে আছে তোমার বইয়ে নেই, এই সমস্যা কিন্তু দেখা দেয়। তাই এই উদ্দেশ্য তোমাদের যাতে সুবিধা হয় পড়াশোনা করতে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা ঠিক করলাম যে এক কাজ করা যাক, এই ভিটামিন নিয়ে একটু বিস্তারিত ভাবে আলোচনা করা যাক। সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে এবং শেয়ার করবে, যাতে অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে। এবং তোমরা দেখে নেবে যে এই চ্যানেলের যে ডেসক্রিপশনে যে আমাদের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এই ভিডিওগুলো শেয়ার করছি না। আমাদের একটাই উদ্দেশ্য যে লকডাউনে স্টুডেন্টরা যেন তৈরি হতে পারে এবং স্কুল খুললে তারা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং ইউটিউব, ফেসবুকের তৈরি যে মূল উদ্দেশ্য তাদের ছিল যে মূলত শিক্ষাক্ষেত্রে বিস্তার, সেই উদ্দেশ্য পূরণ করার আমরা প্রয়োজন অনুভব করছি এই মুহূর্তে, কারণ এখন তো আর অন্য কোনো বিকল্প নেই, কারণ স্কুলগুলো তো বন্ধ। যাই হোক, তোমরা এই লাইক করো, শেয়ার করো এবং দেখতে থাকো। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাও, আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলো উত্তর দিতে। আজকে এই পর্যন্তই, নমস্কার।